Hello everyone, this is Shobhashubhu Roy Kormakar and welcome to my channel that is Evaporation Guidelines. So আজকের এই ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো anomalous expansion of water যেটা কিনা জলের ব্যতিক্রান্ত প্রসারণশীলতা। সো এই জলের ব্যতিক্রান্ত প্রসারণশীলতা নিয়ে যখন আমরা কথা বলবো তখন দুটো থেকে তিনটে জিনিস আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। দ্যাট ইজ জল এমন একটা পদার্থ যে একটা অদ্ভুত রকমের প্রসারণশীলতা দেখায়। আমরা খুব ভালোভাবে যখন পড়াশোনা করছিলাম ছোটোবেলায় তখন আমরা জানতাম কিছু কিছু কথা, যে জল 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সর্বাধিক ঘনত্ব ধারণ করে। দ্যাট ইজ দ্য ডেন্সিটি অফ পিওর ওয়াটার বিকামস ম্যাক্সিমাম অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যদি আমরা তাপমাত্রা আরও বৃদ্ধি করি বা তাপমাত্রা আরও হ্রাস করি তো সেক্ষেত্রে জলের এই ঘনত্বের পরিবর্তন হয় এবং জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সর্বাধিক বেশি হয়। সো সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে আমরা আজকে ভিডিওতে কথা বলবো। ফার্স্ট থিং আমরা এখান থেকে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি একটা জিনিস বুঝতে, দ্যাট ইজ বিশুদ্ধ জল বা পিওর ওয়াটার 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সর্বাধিক ঘনত্ব প্রদর্শন করে। অর্থাৎ একটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, যদি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে আমি বাড়তি উষ্ণতায় যাই বা 4 ডিগ্রি সেলসিয়াস থেকে আরও উষ্ণতা কমাই তাহলে ঘনত্ব ক্রমশ হ্রাস পাবে। অর্থাৎ বি কেয়ারফুল অ্যাবাউট থিং যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার অধিক উষ্ণতায় ঘনত্ব হ্রাস পায়, আবার 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কম উষ্ণতায় ঘনত্ব হ্রাস পায়। সো এই দুটো জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের গোটা টপিকটাকে ভালোভাবে বুঝবার জন্য। সো বেসিক্যালি আমরা যেটা চাইছি সেটা হচ্ছে এক্ষেত্রে একটা জলের উষ্ণতা আর ঘনত্বের একটা গ্রাফ আমরা যদি প্লট করি তাহলে সেটা দেখতে হবে অনেকটা এইরকম, যেক্ষেত্রে আমরা মেনলি চাইছি যে এই এক্স অ্যাক্সিস বরাবর উষ্ণতাকে প্লট করতে। সো এইদিকে আমরা যেটা প্লট করেছি দ্যাট ইজ উষ্ণতা, অন্যদিকে এই দিক বরাবর আমরা যেটা প্লট করছি সেটা হচ্ছে জলের ঘনত্ব। এখন আমরা যদি এই উষ্ণতাটাকে 0 ডিগ্রি ধরি এবং এইখানের উষ্ণতাকে যদি আমরা 4 ডিগ্রি সেলসিয়াস ধরি, এবার আরও উষ্ণতা যত বৃদ্ধি হচ্ছে তত এইদিকে, এবং একটা সার্টেন পয়েন্টকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস ধরে থাকি তাহলে আমরা দেখব যে জলের যখন 0 ডিগ্রি থেকে আমরা উষ্ণতা বৃদ্ধি করব তখন ঘনত্ব বাড়তে বাড়তে যে মুহূর্তে তাপমাত্রা 4 ডিগ্রি হবে সেই মুহূর্তে জলের ঘনত্ব হবে সর্বাধিক, এবং এরপরে জলের উষ্ণতা যত আরও বাড়বে ঘনত্ব আস্তে আস্তে কমতে থাকবে। ক্লিয়ার আমার কথা? সো দিস ইজ দ্য ফার্স্ট থিং যেটা আমাদের খুব ভালোভাবে জানা দরকার, এবং এটা নিয়ে আমরা কথা বলবো এরপরে। এবার যদি আমরা ঘনত্ব নিয়ে এই পুরো কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝে থাকি তাহলে আমরা আয়তন নিয়েও একটা সেম টাইপের টপিক কথা বলতে পারবো। আমরা খুব ভালোভাবে জানি যে কোনো জিনিসের ভর কথার অর্থ হলো ঘনত্ব ইনটু আয়তন। সো এইটুকু জিনিস আমরা খুব ভালোভাবে জানি। দ্যাট ইজ আমরা কোনো জিনিসকে বলতে পারি মাস ইকুয়াল টু ডেনসিটি ইনটু ভলিউম। আমরা ঘনত্বটাকে রো দিয়ে লিখছি এবং আয়তনটাকে ভি দিয়ে লিখছি। এখন আমরা যদি নির্দিষ্ট ভর ধরে নিই, দ্যাট ইজ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভর যদি ধরে নিই তাহলে আমরা বলতে পারি যে ভি ইন্টু রো অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট, কারণ আমরা নির্দিষ্ট ভর বা এম কে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। এখন তাই যদি হয়ে থাকে তার মানে ভি দ্যাট ইজ ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ 1 বাই রো দ্যাট ইজ ডেনসিটি বা ঘনত্বের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এখন এই ইনভার্সলি প্রপোর্শনাল হওয়ার কথার অর্থ কী? অর্থাৎ যত ঘনত্ব বাড়বে তার আয়তন তত কম হবে। অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের আয়তন সর্বনিম্ন। থিঙ্ক বিগিন আমরা এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ডেটা পাবো যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের আয়তন সর্বনিম্ন, কারণ সেই মুহূর্তে ঘনত্ব সর্বোচ্চ হচ্ছিল।
এখন আমরা যদি একইভাবে একটা গ্রাফ দেখার চেষ্টা করি, যেক্ষেত্রে আমরা বেসিক্যালি যে এই জলের আয়তন এবং উষ্ণতা গ্রাফকে প্লট করব। সো বেসিক্যালি আমরা সেম কাজই করছি, এবার শুধুমাত্র আয়তন এবং উষ্ণতাকে নিয়ে কাজ করছি। অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর আমরা বেসিক্যালি এবার প্লট করছি উষ্ণতাকে, কারণ উষ্ণতা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা যা কারোর উপর নির্ভর করে না। অন্যদিকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর আয়তনকে প্লট করি, তাহলে আমরা এক্স অ্যাক্সিস বরাবর নেওয়া উষ্ণতাটাকে কিছু ডিভিশন করে নিচ্ছি, দ্যাট ইজ 0 ডিগ্রি, একটা সার্টেন পয়েন্টে আমি ধরে নিচ্ছি 4 ডিগ্রি, আর একটা নির্দিষ্ট দূরত্বে আমি ধরে নিচ্ছি 100 ডিগ্রি। এখন বেসিক্যালি আমরা খুব ভালোভাবে জানি যে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত যত আমি উষ্ণতা বাড়াবো তত তরলের ঘনত্ব বাড়বে, অর্থাৎ জলের ঘনত্ব বাড়তে আরম্ভ করবে। সো যেহেতু ঘনত্ব বাড়বে সেহেতু আয়তন ক্রমশ কমবে, অর্থাৎ 0 থেকে 4 ডিগ্রি অবধি জলের আয়তন ক্রমশ কমে। আবার 4 ডিগ্রির পর থেকে যেহেতু জলের ঘনত্ব ক্রমশ কমতে থাকে সেহেতু আয়তন আবার পুনরায় বাড়তে আরম্ভ করবে। সো আমরা যদি জলের ক্ষেত্রে গ্রাফ দুটোকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি, ফর দ্য ফার্স্ট টাইম যে গ্রাফে আমরা দেখছি যে জলের ঘনত্ব এবং উষ্ণতা গ্রাফ, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা একটা অদ্ভুত রকমের ব্যতিক্রমী গ্রাফ দেখাবে। ইন দ্য আদার হ্যান্ড যদি আমরা আয়তন এবং উষ্ণতা গ্রাফ প্লট করি সেক্ষেত্রেও একটা অদ্ভুত ব্যতিক্রমী গ্রাফ দেখাবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন কনসেপ্ট টু জেনারেট দ্য অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। জিনিসটা আমরা বুঝবার চেষ্টা করব, এই গোটা টপিক থেকে একটা এক্সপেরিমেন্ট বুঝবো। দ্যাট এক্সপেরিমেন্ট ইজ নোন অ্যাজ দ্য হোপস এক্সপেরিমেন্ট। সো এই হোপস এক্সপেরিমেন্টে কি বলছে সেই জিনিসটাকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সো বেসিক্যালি হোপ একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি প্রথমবার ডিসকভার করেন এই সার্টেন ফিনোমেনা অফ ওয়াটার প্রপার্টিকে নিয়ে, এবং এর উপরে ডিপেন্ড করে আমরা পরবর্তীকালে বিভিন্ন থিওরি দিতে পারি, এবং এই থিওরিটা খুব যদি ভালো করে বুঝি তাহলে আমরা অনেক কিছু ছোটবেলার অ্যান্সারও পাবো। এখন বেসিক্যালি হোপস এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কি করা হয়েছে না, হোপস এক্সপেরিমেন্টের ক্ষেত্রে একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে কিছু অ্যামাউন্ট অফ ওয়াটার রাখা হয়েছে, অর্থাৎ এই কন্টেনারের মধ্যে কিছু জল আছে। সো ধরা যাক এটা হচ্ছে সেই জল। এখন এই কন্টেনারটাকে এমনভাবে রাখা হয়েছে যে এই কন্টেনারের বাইরে আমরা কি করছি, একটা পাত্র রাখছি, যে পাত্রটা বেসিক্যালি বাইরের দিক থেকে এই পুরো কন্টেনারটাকে ঘিরে রেখেছে। অর্থাৎ যদি আমরা একটু 3D কনফিগারেশন বোঝার চেষ্টা করি, তার মানে এই বাইরের দিকের যে কন্টেনারটা আছে এই কন্টেনারটা বেসিক্যালি বাইরের দিক থেকে এটাকে পুরোপুরি ঘিরে রেখেছে। অর্থাৎ আমরা যদি কিছু রাখতে চাই তাহলে এই প্লটটাতে রাখতে পারবো। ক্লিয়ার? এইটা কিন্তু শুধুমাত্র এই কন্টেনারকে বাইরের দিক থেকে সারমাউন্ট করে রেখেছে, অর্থাৎ এটা কমপ্লিটলি বাইরের দিকে আছে, এটা কখনোই ওয়াটারের ভেতরে নেই, অর্থাৎ কন্টেনারের ভেতরে এটা অংশ না, এটা কন্টেনারটার বাইরের অংশে আছে এবং কন্টেনারকে কমপ্লিটলি ঘিরে রেখেছে। এই কন্ডিশনের মধ্যে আমি এবার ধরে নিচ্ছি যে আমার একটা সার্টেন মোমেন্টের টেম্পারেচার বা নির্দিষ্ট একটি মুহূর্তে তাপমাত্রা, আমি ধরে নিচ্ছি আমার এই মুহূর্তে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই জলেরও টেম্পারেচার কত হবে? অবভিয়াসলি 15 ডিগ্রি সেলসিয়াস। নিচের অংশেরও টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস। সো দিস ইজ ভেরি এভিডেন্ট ফর আস। এখন আমরা যেটা চাইছি সেটা হচ্ছে একটা নতুন ওয়ার্ড আমি এখানে ইমপ্লিমেন্ট করছি, দ্যাট ইজ হিমোমিশ্র। এই হিমোমিশ্র কথার অর্থ কি না, আমরা বেসিক্যালি লবণ আর জলকে একত্রে রেখে তাকে জমিয়ে ফেলছি। অর্থাৎ লবণ আর জলকে যদি আমরা কঠিনে রূপান্তর করি তাহলে আমরা কি পাবো? আমরা একটা অত্যন্ত কম তাপমাত্রা পাবো, and that is approximately 23 of minus এই টেম্পারেচারটা পাবো। এবং এই টেম্পারেচারটা কি হবে? অত্যন্ত শীতল এবং সহজে এই টেম্পারেচারটা গলতে থাকে না। আমরা এই জিনিসটা খুব ভালোভাবে দেখি, যখন কোনো মাছ আমরা কিনি তখন দেখা যায় যে মাছের গায়ে নুন বরফ দেওয়া থাকে, তার একমাত্র কারণ হচ্ছে এই জাতীয় হিমমিশ্র তৈরি করা, যাতে মাছ দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকে। সো রাইট নাও আমরা কি করছি, এই জাতীয় একটা হিমমিশ্রকে কি করছি, এই বাইরে থাকা কন্টেনারটার উপরে ফেলে দিচ্ছি।
অর্থাৎ আমি বেসিক্যালি এই অঞ্চলে অত্যন্ত শীতল একটা তাপমাত্রা দিচ্ছি, যে তাপমাত্রাটা বেসিক্যালি এই ওয়াটারটাকে চারিদিক থেকে ঘিরে রাখছে। অর্থাৎ আমি ডিরেক্টলি কিন্তু জলের সাথে এই ঠান্ডা তাপমাত্রাটা দিচ্ছি না, বেসিক্যালি কন্টেনারকে পুরোপুরিভাবে এটা ঘিরে রাখছে, ওই বাইরে থাকা কালো বর্ণের কন্টেনারটার ওপরে আমি এটা রাখছি। এখন আমরা খুব ভালোভাবে জানি যে তাপীয় আদান প্রদান অবশ্যই হবে, কারণ হিসেব বলছে যে আমার কাছে এখন এইটার তাপমাত্রা -23 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ খুব কম, আর অন্যদিকে জলের তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। সো পাত্র বা কন্টেনারটা অবশ্যই তাপের সুপরিবাহী, দ্যাট ইজ ইট ইজ আ ভেরি গুড কন্ডাক্টর অফ হিট, সেই জন্য তাপের আদান প্রদান এই কন্টেনারের মধ্যে দিয়ে হতে থাকবে। বাট কিভাবে হতে থাকবে সেই জিনিসটা বুঝবার জন্য আমরা এবার কিছু জিনিস আলোচনা করব। একটা জিনিস আমি সবার ফার্স্টে এখানে ডিসকাস করে নিই, যেটা আমাদের জন্য বুঝতে গেলে খুব ভালো লাগবে, সেটা হচ্ছে যে যে কোনো জিনিসকে যদি আমি দুটো ভিন্ন ঘনত্বের তরল পরপর রেখে দিই, তাহলে এই তরল তারা তাদের ঘনত্ব অনুযায়ী সজ্জিত হবে। অর্থাৎ যদি আমার কাছে একটা সার্টেন কন্টেনার থাকে এবং এই কন্টেনারের মধ্যে যদি আমরা প্রথমে জল দিয়ে দিই, অর্থাৎ এই অবধি যদি জল থাকে, এর ওপরে যদি আমি তেল দিই, তাহলে কি হবে, তেলটা কিন্তু অবভিয়াসলি এর ওপরে ভেসে থাকবে। ক্লিয়ার? তার প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে যে তেলের যে ঘনত্ব, সেই ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় অত্যন্ত কম, সেই জন্য তেলটা উপরে ভেসে থাকবে। আবার একইভাবে আমরা এই কথাটা এভাবেও বলতে পারি যে প্রথমে যদি তেল ঢেলে দিই এবং তারপরে যদি জল ঢেলে দিই, তাহলে কিন্তু আবার পুরো সিস্টেম উল্টে যাবে। অর্থাৎ আমরা কি দেখব, যে জলটা আবার নিচে চলে গেছে, তেলটা আবার উপরে তার উপর ভাসছে। তার কারণ আমি আবারও বলছি যে তেলের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কম। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতে পারছি, দ্যাট ইজ তরলের ক্ষেত্রে বেশি ঘনত্বের তরল নিচে থাকবে ও কম ঘনত্বের তরল উপরে থাকবে। ক্লিয়ার? সো এই কনসেপ্টটার উপরে দাঁড়িয়ে থেকেই আমরা বেশ কিছু জিনিস এবার এস্টাবলিশ করব। সো এই গোটা ডেটাকে এস্টাবলিশ করবার জন্য আমরা সবার ফার্স্টে যে কথাটা নিয়ে আলোচনা করছি সেই কথাটাকে খুব ভালোভাবে বুঝি। আমি বলেছিলাম যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। এখন যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে তরলের ঘনত্ব অবভিয়াসলি কমতে আরম্ভ করবে। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু বলতেই পারি যে 4 ডিগ্রির পর থেকে জলের ঘনত্ব উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কমবে। অর্থাৎ আমি বলতে পারি যে 14 ডিগ্রির জল 15 ডিগ্রির জলের তুলনায় ঘন, আমরা এই কথাটা বলতে পারি। একইভাবে আমরা এই কথাটাও বলতে পারি যে 13 ডিগ্রির জল 14 ডিগ্রির জলের তুলনায় বেশি ঘন। অর্থাৎ আমরা বেসিক্যালি বোঝার চেষ্টা করছি যে জলের ঘনত্ব 4 ডিগ্রি অবধি পরবর্তী তাপমাত্রার থেকে পূর্ববর্তী তাপমাত্রায় বেশি ঘন। আমরা এই কনসেপ্টটাকে খুব ভালোভাবে রিয়েলাইজ করলাম, কারণ এবার আমরা এই থিওরিটাকে এখানে অ্যাপ্লাই করব। সো বেসিক্যালি ইনিশিয়াল স্টেটে এই গোটা কন্টেনারের সব বিন্দুতে তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যখনই আমি এই হিমমিশ্রটাকে এই বাইরের কন্টেনারটায় দিয়ে দিলাম, তখন এর যেহেতু তাপমাত্রা -23 ডিগ্রি সেলসিয়াস, সেজন্য কি হবে, এই ভেতরের বেশি উষ্ণ জায়গা থেকে বাইরের তাপ আস্তে আস্তে রেডিয়েট করবে বা তাপ বেরিয়ে আসতে আরম্ভ করবে। এর ফলে কিছুটা টাইম পরে হঠাৎ করে আমরা দেখব যে এইখানকার তাপমাত্রা কমে গিয়ে হয়ে গেছে 14 ডিগ্রি সেলসিয়াস। And right now I told you earlier যে 14 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার তুলনায় বেশি ঘন। সো লজিক্যালি ফর দ্য ফার্স্ট টাইম এক্ষেত্রে একটা সুইচ ওভার হবে, যেক্ষেত্রে 14 ডিগ্রির জল নিচে আসবে আর 15 ডিগ্রির জল উপরে উঠবে। তার কারণ আমি এক্ষুনি বলেছি যে যেহেতু তরলের ঘনত্ব উষ্ণতা হ্রাসের সাথে সাথে বাড়তে আরম্ভ করবে 4 ডিগ্রি সেলসিয়াস অবধি। অর্থাৎ আমরা যে জিনিসটা দেখব সেটা আমরা এবার ছবি এঁকে একটু বুঝবার চেষ্টা করছি। সো আমাদের কাছে কন্টেনারটা ছিল ঠিক এই রকম, এবং এই কন্টেনারের মধ্যে এই মুহূর্তে আমরা যখনই দেখলাম একটা সুইচ ওভার হয়ে গেল, অর্থাৎ এখন নিচে চলে এলো শুধুমাত্র 14 ডিগ্রি সেলসিয়াসের জল।
কিন্তু যেহেতু আমি একটা হিমোমিস্ট্রেট কন্টেনার এখানটা রেখে দিয়েছি এবং যার তাপমাত্রা নাকি অত্যন্ত শীতল অর্থাৎ -23°C, যার জন্য এইখানকার তাপমাত্রা শীতল হওয়ার জন্য ভেতরের উষ্ণ অঞ্চল থেকে তাপ ক্রমশ বাইরের দিকে বেরিয়ে আসতে আরম্ভ করবে। তো একটা সার্টেন মোমেন্টে এই ঘটনা ঘটবার জন্য উপরে ছিল 15°C, এখন এইখানকার তরল হয়ে গেছে 15°C, কারণ একবার এখানে ফ্লিপিং হয়েছে। এর পরের মোমেন্টে কি হবে, কিছুক্ষণ বাদে এই অঞ্চলের যে জল আছে সেটা আবার হিমোমিস্ট্রেট ঠান্ডার মধ্যে গিয়ে কিছু পরিমাণ তাপ ছাড়তে আরম্ভ করবে, ফলে এখানকার 15°র জল কিছুক্ষণ বাদে হয়ে যাবে 14°, অর্থাৎ তাপ কমবে। এখন 14° হলে নিচেও 14, উপরেও 14। কিছুক্ষণ বাদে কি হবে, এই 14° কমে গিয়ে হয়ে যাবে 13°C, কারণ আরো শীতল হতে আরম্ভ করবে। এখন যেই হয়ে যাবে 13°C, সঙ্গে সঙ্গে কি হবে, এই অঞ্চলের জল নিচের অংশের জলের তুলনায় বেশি ঘন হয়ে যাবে, কারণ আমি বলেছি 4°C অবধি তাপমাত্রা যত কমতে আরম্ভ করবে জলের ঘনত্ব তত বৃদ্ধি করবে। তার মানে যেই 13°C হয়ে যাবে আবার এখানে একটা সুইচিং হবে, এখন নিচে চলে আসবে 13°C এর জল আর উপরে উঠে যাবে 14°C এর জল। ক্লিয়ার? এর কিছুক্ষণ বাদে কি হবে, এই 14°টা প্রথমে 13° হবে, 13° থেকে 12° হবে। এখন নিচে আছে 13°, উপরে হয়েছে 12°, অর্থাৎ আমরা বোঝার চেষ্টা করছি যে এখন এই স্টেটের জলের তাপমাত্রা 13, এখানকার 12, অর্থাৎ যেই 12 হয়ে যাবে আবার 12টা কি হবে, ঘন হয়ে যাবে, আবার এখানে একটা ফ্লিপ হবে। যেই ফ্লিপ হবে তখন এখন এখানে আছে 13°, নিচে আছে 12°, সো এটা ফার্স্টে কমে গিয়ে 12 হবে, দেন 11 হবে। আবার 11 হয়ে যাওয়া মানে নিচে যেহেতু 12 আছে আবার এটা ঘন হয়ে গেল, আবার ফ্লিপ হয়ে গেল। এই করতে করতে একটা নির্দিষ্ট মুহূর্তে আমি ধরে নিচ্ছি যে দুটো জায়গারই জলের তাপমাত্রা কোনো একটা সময় নিচে আছে 7, উপরে আছে 6। এবার যেই এখানে 6 হয়ে গেল আবার এটা ঘন হয়ে গেল, ফ্লিপ করলো, যেই ফ্লিপ করলো এখন এখানের তাপমাত্রা হচ্ছে 7, নিচে হচ্ছে 6, অর্থাৎ আমার এইখানকার 7 থেকে আস্তে আস্তে 6 হবে, 6 থেকে 5 হবে, ফ্লিপ করবে। এখন ওপরে হয়ে গেল 6, নিচে হয়ে গেল 5। এবার 6 থেকে এটা প্রথমে 5 হবে, 5 থেকে 4 হবে, 4 হয়ে আবার ফ্লিপ করবে। এখন ওপরে ছিল 5, 5 থেকে হলো 4, এরপরে নিচেও আছে 4, উপরেও আছে 4। এবার এটা 4 থেকে কমে 3 হলো, কিন্তু আর ফ্লিপ করতে পারলো না। তার কারণ হচ্ছে আমি বলেছি 4°C উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক, অর্থাৎ এইবার একটা নির্দিষ্ট মুহূর্ত আমরা পাবো, যে নির্দিষ্ট মুহূর্তে যদি এরকম কন্ডিশন থেকেও থাকে যে নিচের জায়গার জলের তাপমাত্রা 4°C এবং ওপরের জলের তাপমাত্রা 3°C, তাহলেও কিন্তু কোনোভাবেই ফ্লিপ হবে না। তার কারণ আমি আবারও বলছি যে 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, অর্থাৎ এই কন্ডিশনে আসার পরে জল আর কোনোভাবে উল্টোতে পারবে না। অর্থাৎ এই জায়গার পর থেকে আমি এইখানে যে হিমমিশ্র রেখেছি সেই হিমমিশ্রের জন্য এইখানকার টেম্পারেচার আরো কমতে আরম্ভ করবে, অর্থাৎ 3 থেকে 2, 2 থেকে 1, এবং আস্তে 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 এই আপার সাইডে কি হতে আরম্ভ করবে, বরফ জমতে আরম্ভ করবে। তো একটা নির্দিষ্ট মুহূর্তে উপরের অংশের তাপমাত্রা 0° হয়ে গেলে এই অঞ্চলে বরফ জমতে আরম্ভ করবে, কিন্তু নিচের অংশের তাপমাত্রা ইনট্যাক্ট 4° থাকবে। এই কারণের জন্যই কোনো একটা বড় জলাশয় বা পুকুরের তলায় মাছ 4°C জলের জন্য নিচে বেঁচে থাকতে পারে, অর্থাৎ ওপরে বরফ জমে গেল, নিচে কোনো বড় বড় লেক বা হ্রদের তলায় মাছ কখনো মরে না, তারা খুব সাধারণভাবে জীবনযাপন করতে পারে। অ্যান্ড দিস কমপ্লিটলি বিলংস টু দ্য প্রপার্টি যেটা কিনা জলের ব্যতিক্রান্ত প্রসারণশীলতা, অর্থাৎ anomalous expansion of water. And that's all what I need to say. So end of this video, I predict যতটা সোজা করে বলা সম্ভব ততটা সোজা করে আমি বলেছি। In the next video আমরা গ্যাসের প্রসারণ নিয়ে কথা বলবো। Till then, stay home, stay safe.